প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এই অধ্যায়ের 16 নম্বর পর্ব শুরু করছি। এই পর্বে যে প্রশ্নগুলো প্রথমে বলছি সেগুলো তোমরা একটু লিখে নাও। সেটা হলো পেরিস্পার্ম ও পেরিকার্প এর পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন লিখবে যে ফলের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। একটি প্রকৃত ফলের বিভিন্ন অংশগুলি কি কি। পরের প্রশ্ন করবে অ্যাপোমিক্সিস কাকে বলে। অ্যাপোমিক্সিসের প্রকারভেদগুলি উদাহরণ সহ লেখো। অ্যাপোগ্যামি ও অ্যাপোস্পোরি কি। তারপরের প্রশ্ন পার্থেনোকার্পি কাকে বলে, এর প্রকারভেদগুলি উদাহরণ সহ উল্লেখ করো। পলি এমব্রিওনি কাকে বলে, এর প্রকারভেদগুলি উদাহরণ সহ উল্লেখ করো। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো ধরে ধরেই আমরা এই পর্বটায় আলোচনা করব। প্রথমে পেরিস্পার্ম ও পেরিকার্প। পেরিস্পার্ম হলো যে ভ্রূণস্থলীর বাইরে, তোমরা জানো এমব্রিও স্যাক, ভ্রূণস্থলী তার বাইরে যে আবরণ থাকে তাকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক কলা। এই নিউসেলাস এটা যখন ভ্রূণ ডেভেলপ করে তখন নিউসেলাস থেকে পুষ্টি আসে এবং নিউসেলাসটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। কিন্তু কিছু কিছু বীজের ক্ষেত্রে নিউসেলাস নিঃশেষ হয় না, কিছু অবশিষ্টাংশ থেকে যায়, যেমন রেড়ি বীজে দেখা যায়। তো এটাকেই বলা হয় পেরিস্পার্ম। তাহলে এটা বীজের অংশ এবং এটা নিষেকের পূর্বেই তৈরি হচ্ছে, নিষেক হওয়ার আগেই। এবং এটা ডিম্বাশয়ের যে চালাজার দিক, ডিম্বকের যে চালাজা প্রান্তের দিক থেকে এটা ডেভেলপ করে, এই পেরিস্পার্ম। আর পেরিকার্প এটা হলো ফলের বাইরের যে ত্বক। পেরিকার্প হচ্ছে 3 রকমের হয়, যেমন বহিঃত্বক, মধ্যত্বক আর অন্তঃত্বক। বহিঃত্বক বা এপিকার্প, আর মেসোকার্প, এন্ডোকার্প। এই ফলের ত্বক, আমের যে 3টে ত্বক আমরা পাই, বাইরের খোসা, তারপরে শাঁস, তারপর আঁটির ওপরে যে শক্ত অংশ, 3টে ত্বক। তো এগুলো হলো ফলত্বক বা পেরিকার্প। তাহলে এটা হচ্ছে কিন্তু ফলের অংশ, আর এটা শুকনো হতে পারে, রসালো হতে পারে, আর এটা নিষেকের পরে তৈরি হয় এবং এটা ডিম্বকের বহি আবরণী থেকে তৈরি হয়, ডিম্বকের বহি আবরণ। তাহলে এটা হলো পেরিকার্প। তাহলে পেরিস্পার্ম এবং পেরিকার্প নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবং তার পার্থক্যটাও বুঝতে পারলে। এটা টেক্সট বইতে রয়েছে, তোমরা পড়ে নেবে। এরপরে আমরা আসবো ফলের যে টাইপ। ফলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এটা 11-এ তোমরা পড়েছি টাইপ। প্রকৃত ফল বা ট্রু ফ্রুট, ফলস ফ্রুট বা অপ্রকৃত ফল। ডিম্বাশয় থেকে যে ফল গঠিত হয় তাকে বলে ট্রু ফ্রুট। আর ফলস ফ্রুট হচ্ছে যেগুলো ডিম্বাশয় ছাড়াও ফুলের অন্যান্য অংশ, বৃতি, দলমণ্ডল কিংবা পুরো ইনফ্লোরেসেন্স, এইসব অংশ থেকে যদি ফল বা পুষ্পাক্ষ, এগুলো থেকে যদি ফল গঠিত হয় তাকে বলা হয় ফলস ফ্রুট। যেমন ট্রু ফ্রুট আম, জাম ইত্যাদি। আর ফলস ফ্রুট যেমন চালতা ফলস ফ্রুট, আপেল পুষ্পাক্ষে রূপান্তর, চালতা বৃতি থেকে তৈরি হয় ইত্যাদি। এরা হলো ফলস ফ্রুট। এবার সিম্পল, এগ্রিগেট, কম্পোজিট, এই 3 ভাবেও আমরা ভাগ করতে পারি। সিম্পল হচ্ছে যদি একটা ডিম্বাশয় থেকে একটাই ফল গঠিত হয় তাকে বলে সিম্পল বা সরল ফল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন হচ্ছে আম একটা সরল ফল। এগ্রিগেট ফ্রুট বা গুচ্ছিত ফল। এগ্রিগেট বা গুচ্ছিত যেটার ক্ষেত্রে পুরো ইনফ্লোরেসেন্স যদি না, আমরা কম্পোজিটটা প্রথমে আগে বলছিলাম, যৌগিক ফল, আগে কম্পোজিটটা বলে নিই। পুরো ইনফ্লোরেসেন্স যদি ফলে রূপান্তরিত হয় তাকে বলা হয় কম্পোজিট। যেমন হচ্ছে কাঁঠাল, তারপরে আনারস, এগুলো হচ্ছে কম্পোজিট ফ্রুট। এগ্রিগেট ফ্রুট হচ্ছে অ্যাপোকার্পাস ওভারি, অর্থাৎ যেসব ডিম্বাশয়ের গর্ভপত্রগুলো মুক্ত অবস্থায় থাকে, অ্যাপোকার্পাস ওভারির ক্ষেত্রে বা মুক্ত গর্ভবতী ডিম্বাশয়ের ক্ষেত্রে, যখন আলাদা আলাদা গর্ভপত্রগুলো একটা মিলে পুরো একটা ফল গঠিত হয়, সেটাকে বলা হয় এগ্রিগেট ফ্রুট বা গুচ্ছিত ফল বলা হয়। তাহলে আমরা ফলের প্রকারভেদগুলো পড়লাম এবং ফলের যে গঠন সিম্পল, সেটা আমের গঠন হিসেবে তোমরা পড়লেই হবে। এবং এটা বইয়ে দেখে নেবে যে আমের গঠন, আমকে যদি আমরা আদর্শ ফল হিসেবে ধরে নিই, তাহলে আমরা লম্বচ্ছেদ করলে দেখতে পাবো বাইরে যে একেবারে যে আবরণ, বহিঃত্বক, আমরা পেরিকার্প বা যে ফলোত্বক, 3টে স্তর দেখতে পাবো। এপিকার্প বা বহিঃত্বক, যেটা চামড়ার মতো শক্ত হয় সাধারণত। মেসোকার্প, আমের ক্ষেত্রে যেমন মেসোকার্প হচ্ছে শাঁসালো, আমরা নরম খাই। এবং এন্ডোকার্প,
অন্তঃত্বক, এটা কঠিন হয়, আঁটির ওপরে, আঁটির বাইরের দিকে যে শক্ত আবরণ থাকে সেটা অন্তঃত্বক। আর ভেতরে থাকে বীজ, ফলের ভেতরে থাকে বীজ, বীজের বীজোত্তক থাকে, আর বীজপত্র থাকে, ভ্রূণ থাকে। তো এগুলো এই হচ্ছে ফলের গঠন। এগুলো যদিও ততটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আমরা চলে আসছি এই সঙ্গে তোমরা একটা পার্থক্য করে রাখতে পারো, প্রকৃত ফল অপ্রকৃত ফলের পার্থক্য। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো আলোচনা থেকে, এবং এটা টেক্সট বইয়েও রয়েছে। প্রকৃত ফল অপ্রকৃত ফলের পার্থক্য, এটাও তোমরা করে রাখবে। এরপরে যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস এই টার্মটা উইঙ্কলার, WINKLER, উইঙ্কলার বিজ্ঞানী, ইনি 1908 সালে টার্মটা প্রথম ব্যবহার করেন অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কথার অর্থ হলো অ্যাওয়ে ফ্রম মিক্সিং, অর্থাৎ একসঙ্গে মিশ্রিত না হওয়া, দ্যাট মিনস নিষেক না হওয়া বা সিনগ্যামি না হওয়া। তাহলে এগ মানে ডিম্বাণু বা ডিম্বাণুর সঙ্গে সংশ্লিষ্ট কোষ, অন্যান্য যে কোষ আছে ডিম্বাণুর সঙ্গে, যেমন অ্যান্টিপোডাল সেলস, সাইনার্জিডস বা নিউসেলাসের সেল বা ইন্টেগুমেন্টস যে সেল, এই সব কোষগুলো থেকে বা ডিম্বাণু থেকে কোনো মিওসিস ছাড়াই, কোনো সিনগ্যামি ছাড়াই, সিনগ্যামি ছাড়া বা মিওসিস ছাড়া যদি ভ্রূণ গঠিত হয় তাকে বলা হয় অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস হচ্ছে এক ধরনের অযৌন জনন বা অঙ্গজ জনন পদ্ধতি, কিন্তু এটা যৌন জননকে রিপ্লেস করে, অর্থাৎ যৌন জনন না হয়ে, হওয়ার কথা ছিল যৌন জনন, কিন্তু যৌন জনন না হয়ে সেটা অঙ্গজ বা অযৌন জনন পদ্ধতিতে তাহলে কি তৈরি হলো না, ভ্রূণ সহ বীজ তৈরি হলো রেণুধর থেকে। রেণুধর থেকে সরাসরি, এগুলো রেণুধরের অংশ, রেণুধর থেকে সরাসরি বীজ, বীজের মধ্যে ভ্রূণ থাকে, তো বীজ তৈরি, ভ্রূণ সহ বীজ তৈরি হওয়াকে বলা হয় অ্যাপোমিক্সিস। আমরা ক্লাসিফিকেশনে যাব। ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাপোমিক্সিসকে চার ভাগে, চারটে এর ক্লাসিফিকেশন হচ্ছে: রেকারেন্ট অ্যাপোমিক্সিস, নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস, অ্যাডভেন্টিভ এমব্রিওনিক এবং ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস। প্রথমে আমরা আসবো রেকারেন্ট অ্যাপোমিক্সিস। এখানে ডিপ্লয়েড এগ সেল, মানে ডিপ্লয়েড এগ কি করে হতে পারে ডিপ্লয়েড? যদি মিওসিস না হয়, মিওসিস না হলে যে ডিম্বাণু তৈরি হবে সেটা ডিপ্লয়েড। তো ডিপ্লয়েড এগ সেল বা ডিপ্লয়েড অন্যান্য সেল থেকে, এগ ছাড়া অন্যান্য যে সেল ডিপ্লয়েড রয়েছে সেখান থেকে যদি এমব্রিও গঠিত হয়, ভ্রূণ গঠিত হয়, তাকে বলা হয় রেকারেন্ট অ্যাপোমিক্সিস। যেমন এটা পেঁয়াজে দেখতে পাবো, অ্যালিয়াম সেপা, আপেলে দেখতে পাবো, মেলাস ডোমেস্টিকা ইত্যাদিতে আমরা দেখতে পাবো। এটা দু রকমের হয়, ডিপ্লোস্পোরি আর অ্যাপোস্পোরি। ডিপ্লোস্পোরিকে আমরা জেনারেটিভ অ্যাপোস্পোরিও বলতে পারি, আর যেটা অ্যাপোস্পোরি এটাকে আমরা বলতে পারি যে ভেজিটেটিভ অ্যাপোস্পোরি বা সোম্যাটিক অ্যাপোস্পোরি, এটাও আমরা বলতে পারি। তার প্রথমে আমরা আসছি ডিপ্লোস্পোরিতে। ডিপ্লোস্পোরিতে হচ্ছে যেখানে ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেল, ডিপ্লয়েড মেগাস্পোর মাদার সেল, বা এটাকে আমরা আর্চিস্পোরিয়াল সেলও বলতে পারি, কখনো কখনো বলা হয় আর্চিস্পোরিয়াল সেল, কারণ আর্চিস্পোরিয়াল সেল থেকেই তো মেগাস্পোর মাদার সেল ডেভেলপ করে, তোমরা পড়েছো। এখান থেকে যদি এমব্রিও তৈরি হয় তাকে বলা হয় ডিপ্লোস্পোরি। আর অ্যাপোস্পোরি হচ্ছে যদি ডিপ্লয়েড নিউসেলার সেল থেকে বা নিউসেলার কোষ থেকে যদি তৈরি হয়, বা এখান থেকে যদি এমব্রিও তৈরি হয়, বা আমরা এমব্রিও না বলে যদি এমব্রিও স্যাক বলি, কারণ এমব্রিও স্যাকের মধ্যেই তো এমব্রিও ফর্মেশন হয়, তাহলে এমব্রিও স্যাকও বলতে পারি, সেটাও একই বলা যাবে। বা মেগা গ্যামেটোফাইট, এমব্রিও স্যাককে মেগা গ্যামেটোফাইট বলা হয়, তো সেটাও আমরা বলতে পারি। সেটাও যদি তৈরি হয়, সোজা কথায় আমরা সহজ করেই বলি যে ডিপ্লয়েড এমব্রিও যদি তৈরি হয়, তাহলে ডিপ্লয়েড নিউসেলার সেল থেকে ডিপ্লয়েড এমব্রিও, তাকে বলা হয় অ্যাপোস্পোরি, রেকারেন্ট অ্যাপোমিক্সিসের অ্যাপোস্পোরি, বা এটাকে সোম্যাটিক বা ভেজিটেটিভ অ্যাপোস্পোরিও বলা হয়। নন রেকারেন্ট অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে এখানে হ্যাপ্লয়েড, এটা যে ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড এগ থেকে, অর্থাৎ মিওসিসের মাধ্যমে, মানে হ্যাপ্লয়েড এগ, তাহলে মিওসিস হয়েছে, হ্যাপ্লয়েড এগের এগ সেল অথবা অন্য হ্যাপ্লয়েড সেল, অ্যাসোসিয়েটেড হ্যাপ্লয়েড সেল, যেমন আমরা বলতে পারি সাইনার্জিড বা অ্যান্টিপোডাল সেল, এগুলো তো হচ্ছে হ্যাপ্লয়েড সেল। তো এরকম অ্যাসোসিয়েটেড হ্যাপ্লয়েড সেল থেকে যদি এমব্রিও তৈরি হয়, ভ্রূণ গঠিত হয়, তাকে বলা হয় নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস। তাহলে হ্যাপ্লয়েড ভ্রূণ তৈরি হয়, কিন্তু এখানে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ভ্রূণ, এখানে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ডিপ্লয়েড ভ্রূণ তৈরি হয়, এটা হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ভ্রূণ তৈরি হয়। তাহলে যেমন আমরা উদাহরণ বলতে পারি, যেমন সোলানাম নাইগ্রাম বা কাকমাছিতে দেখা যায়, তামাকে দেখা যায়, নিকোসিয়ানা ট্যাবাকাম, এগুলোতে আমরা দেখতে পাই।
হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, এটা দু রকম, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কাকে বলবো না, অনিষিক্ত ডিম্বাণু হ্যাপ্লয়েড এগ সেল সরাসরি যদি ভ্রূণ উৎপন্ন করে, যাকে আমরা বলতে পারি পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী বলতে পারি, একই কথা। তাহলে হ্যাপ্লয়েড এগ সেল বা অনিষিক্ত ডিম্বাণু থেকে যদি সরাসরি হ্যাপ্লয়েড ভ্রূণ গঠিত হয়, তাহলে তাকে বলা হবে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে এবার এটা কিন্তু কখনো কখনো হ্যাপ্লয়েড ডিম্বাণু না হয়েও মেল গ্যামেট মানে পরাগরেণু, সেটা হ্যাপ্লয়েড হয়, সেখান থেকেও কখনো কখনো ভ্রূণ গঠিত হয়, সেটা খুব রেয়ার কেস। যেমন নিকোসিয়ানা ট্যাবাকাম, তামাকে দেখা যায়, বা ক্রেপিস এই উদ্ভিদেও দেখা যায় মেল গ্যামেট থেকে নন রিকারেন্ট অ্যাপোমিক্সিসও হয়, তবে ম্যাক্সিমামই কিন্তু হ্যাপ্লয়েড এগ সেল থেকে হয়। আর হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি এটা হচ্ছে হ্যাপ্লয়েড এগ সেল ছাড়া অন্য যে কোনো হ্যাপ্লয়েড সেল এর থেকে যদি গঠিত হয়। আমি বললাম যে সাইনার্জিডস, অ্যান্টিপোডাল সেলস, এইসব সেলগুলো রয়েছে যেগুলো হ্যাপ্লয়েড আদার সেল, এখান থেকেও তৈরি হলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি। এবার অ্যাডভেন্টিভ হচ্ছে যেখানে, বা এটাকে আমরা আরেকটা নামও আছে সেটা বলে নেই, যে স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিসও বলা যায়। স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস যখন ডিপ্লয়েড নিউসেলাস বা ইন্টিগুমেন্ট থেকে ডাইরেক্ট গঠিত হয়, ডিপ্লয়েড ইন্টিগুমেন্ট বা ডিপ্লয়েড নিউসেলাস সেল থেকে যখন ভ্রূণ গঠিত হয়, ডিপ্লয়েড ভ্রূণ, তাকে বলা হয় অ্যাডভেন্টিভ বা স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস, অ্যাডভেন্টিভ এমব্রিয়ন বা স্পোরোফাইটিক অ্যাপোমিক্সিস। যেমন এটা আমের ক্ষেত্রে হয়, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইউফোরবিয়া ডালসিস, এসব উদ্ভিদেও দেখা যায়। ফনিমন সাথেও হয়, ওপানশিয়া এতেও দেখা যায়, লেবুর ক্ষেত্রেও অ্যাডভেন্টিভ দেখা যায়। আর লাস্ট হচ্ছে ভেজিটেটিভ অ্যাপোমিক্সিস বা অঙ্গজ। এখানে অঙ্গজ মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে বুলবিল গঠন করে, এর মাধ্যমেও হয়। যেমন অ্যাগেভ বা কন্দপুষ্প, অ্যাগেভ সিসালানা কন্দপুষ্পের ক্ষেত্রে দেখা যায়, যেমন ফ্র্যাগারিয়ার ক্ষেত্রে দেখা যায়, ফ্র্যাগারিয়া এতে দেখা যায় বুলবিল। আর এই কয়েকটা উদাহরণ বললাম। এরপর তাহলে তোমরা অ্যাপোমিক্সিস বুঝলে, এবার পার্থেনোজেনেসিস এর কথাতে আসবো। পার্থেনোজেনেসিস এটা অলরেডি এখানে কিছুটা আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে বীজহীন পার্থেনোজেনেসিসটা তো অলরেডি এর মধ্যে আলোচনা করলাম। পার্থেনোজেনেসিসটা আমরা এর মধ্যে কিন্তু আলোচনা করে দিয়েছি, এই যে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো পার্থেনোকার্পি। পার্থেনোকার্পিটা সম্ভবত আমি কোয়েশ্চেনের মধ্যে বলিনি, ওটা তোমরা একটু লিখে নেবে, পার্থেনোকার্পি কি এবং পার্থেনোকার্পির প্রকারভেদগুলি আলোচনা করো। সেটা পার্থেনোজেনেসিস না করে হেডিংটা পার্থেনোকার্পি থাক, কারণ পার্থেনোজেনেসিসটা তো অ্যাপোমিক্সিসের মধ্যে আলোচনা করেছি। পার্থেনোকার্পি এটা হচ্ছে যে নিষেক ছাড়াই, নিষেক যখন হবে না তখন বীজহীন ফল উৎপাদন হতে পারে। বীজহীন ফল, কারণ নিষেক হলে তবে তো ডিম্বক থেকে বীজ গঠিত হবে। এটা দু রকমের হয় পার্থেনোকার্পি। তাহলে এক কথায় বলবো বীজহীন ফল তৈরি। বীজহীন ফল তাহলে সিডলেস ফ্রুট উৎপাদন করবে। পার্থেনোকার্পি হতে পারে একটা ভেজিটেটিভ আর স্টিমুলেটিভ। ভেজিটেটিভ পার্থেনোকার্পি আর স্টিমুলেটিভ। ভেজিটেটিভ পার্থেনোকার্পি কি, যখন পরাগযোগ ছাড়াই, পরাগযোগ যদি না হয়, তা না হয়ে যদি পরাগযোগ না হলে নিষেক হবে না, নিষেক যদি না হয় তাহলে বীজ থেকে কি বলে বীজ গঠিত হবে না, এবং বীজ গঠিত না হলে যে ফল তৈরি হবে ডিম্বাশয়, সেক্ষেত্রে বীজহীন ফল হবে। এটাকে বলে ভেজিটেটিভ পার্থেনোকার্পি, যেমন ডুমুরের ক্ষেত্রে, নাশপাতির ক্ষেত্রে দেখা যায়। স্টিমুলেটিভ, এটা তোমরা হরমোন চ্যাপ্টারে পড়েছো আগে, যে অক্সিন হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করা যায়। এটা হচ্ছে স্টিমুলেশন, অক্সিন স্টিমুলেশন। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে নিম্ন তাপমাত্রার প্রয়োগে বা কুয়াশা এর প্রভাবেও হতে পারে, যেমন পেয়ারা, লঙ্কা, টমেটো, এগুলোতে
স্টিমুলেটিভ পার্থেনোকার্পি দেখা যায়। তাহলে পার্থেনোকার্পি হলো। এরপর পলিএমব্রিওনি, পলিএমব্রিওনি বা বাংলাতে আমরা বলবো বহুভ্রূণতা। অর্থাৎ বহুভ্রূণতা মানে হচ্ছে যদি একটা বীজে একাধিক ভ্রূণ, পলিএমব্রিও মানে বহুভ্রূণ, তাহলে একটা বীজের মধ্যে অনেকগুলো মানে মেনি এমব্রিওস ইন এ সিড। একটা বীজের মধ্যে অনেকগুলো যদি এমব্রিও থাকে তাকে বলবো আমরা পলিএমব্রিওনি। পলিএমব্রিওনি দু রকম হতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হলো ফলস। ট্রু এবং ফলস। একটা বীজের মধ্যে যদি একাধিক ভ্রূণ থাকে তাকে পলিএমব্রিওনি বলে। এটা যেন জিমনোস্পার্মের বৈশিষ্ট্য, সাইকাস পাইনাস ইত্যাদি জিমনোস্পার্মের ক্ষেত্রে এটা পলিএমব্রিওনি দেখা যায়। ফলস হচ্ছে যেখানে একাধিক ভ্রূণস্থলী, একটা ডিম্বকের একাধিক ভ্রূণস্থলী যদি থাকে তাহলে তাতে একাধিক ভ্রূণ তৈরি হবে। একটা ভ্রূণস্থলীতে তো একটা ভ্রূণ, একাধিক ভ্রূণস্থলী থাকলে সেখানে একাধিক ভ্রূণ তৈরি হবে। এই রকম যদি হয় যে একাধিক ভ্রূণস্থলীর মধ্যে যদি একাধিক ভ্রূণ তৈরি হয় তাকে বলা হয় ফলস পলিএমব্রিও। যেমন এটা আমরা দেখতে পাই পাতিলেবুর ক্ষেত্রে দেখা যায়, বাদাম, পেঁয়াজ এগুলোর ক্ষেত্রে দেখা যায় ফলস পলিএমব্রিও। তাহলে আশা করি তোমরা আজকে যে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো সবই বুঝতে পেরেছো। এর সঙ্গে কিন্তু এই চ্যাপ্টারটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এটা শেষ হলো।